হ্যালো সবাইকে, হেডকোয়ার্টারে স্বাগতম। কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল কাতারে অনুষ্ঠিত মুসলিম উম্মার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তির পর বিভিন্ন দেশের নেতারা তাদের প্রেস রিলিজ, তাদের বক্তব্য উপস্থাপন করছেন। তো আমরা জানি যে গত কিছুদিন আগে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে ইসরায়েল এবং আমেরিকা সম্মিলিতভাবে কাতারে হামলা চালায়। তো সেখানে কি আলোচনা করা যায়, ভবিষ্যতে এটা নিয়ে কীভাবে আগানো যায়, সেজন্যই এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। তো তাহলে আমরা দেখি এবং বিশ্লেষণ করি যে অনুষ্ঠানের পর নেতারা কী নিয়ে আলোচনা করলেন এবং তাদের ভবিষ্যৎ গতিপথ কোন দিকে যেতে পারে। প্রথমে আসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বিবৃতিতে। তিনি বলেছেন, দোহায় হামলার ঘটনা ছিল কপট, বিশ্বাসঘাতক, কাপুরুষিত। এটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেছে। তিনি আরও বলতেছেন যে ইসরায়েল শান্তি চুক্তি বা মধ্যস্থতার প্রক্রিয়াকে ধ্বংস করছে এবং যেসব দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক আছে তারাও এটা পরিমার্জন করবেন। তার মানে কথায় বোঝা যাচ্ছে যে ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সম্পর্ক আছে, যেমন তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত। তার কথায় আরও স্পষ্ট হচ্ছে যে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে এখানে এবং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেছে। মধ্যপ্রাচ্যের সকল আরবদের শান্তি চায়, শুধু শান্তি চায় না ইসরায়েল আর আমেরিকা। তারপর আসি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিবৃতিতে। শেহবাজ শরীফ বলতেছেন যে মুসলিম দেশগুলোর মধ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হবে। তো শেহবাজ শরীফের বক্তব্যে ফুটে উঠতেছে যে মুসলিম দেশগুলোতে আগে ইসরায়েল কখনো হামলা চালায় নাই, মিশরে কিছু করে নাই, ফিলিস্তিনে কিছু করে নাই, সিরিয়াতে কিছু করতেছে না, লেবাননে কিছু করতেছে না, আজকে কাতারে করছে। সেই জন্য প্রথম মুসলিম বিশ্বের দেশ হিসাবে কাতারে ইসরায়েল আক্রমণ করছে, সবাই খুব জোরে নিন্দা জানাচ্ছে। তারপর আসছে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন। ওআইসি বলতেছে যে হামলার পর কয়েকটি মুসলিম ও আরব দেশগুলোর উচিত কঠোর সিদ্ধান্ত নেয়া, কূটনৈতিক সিদ্ধান্ত, অর্থনৈতিক অবরোধ ও বিচার সংক্রান্ত উপায়ে ইসরায়েলকে দায়বদ্ধ করা। ওআইসি পুনরায় মনে করিয়ে দিয়েছে দুই রাষ্ট্রের সমাধান ও আন্তর্জাতিক সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান কি হবে? ফিলিস্তিনের কি কোনো জমি আছে, কোনো ভূখণ্ড আছে ফিলিস্তিনের? পশ্চিম তীরের কতটুকু ফিলিস্তিনিদের অধীনে আর কতটুকু বর্তমানে ইসরায়েল দখল করে আছে, সেটা আপনারা একটু ম্যাপে দেখলেই বুঝতে পারবেন। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, কাতারে হামলার আগে নেতানিয়াহু কি বলছে? ফিলিস্তিনের কোনো অস্তিত্বই থাকবে না। সেখানে এখনও ওআইসি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে হাঁটতে চাচ্ছে। আরব লীগের সচিব, নীরবতা আর স্বাস্থ্যসম্মত নয়, অপরাধ ও আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট ও দৃঢ় প্রতিক্রিয়া দরকার। কথা হচ্ছে প্রতিক্রিয়াটা দেখাবে কে? বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? এই যে বিড়াল, তার গলায় কে ঘণ্টা বাঁধবে? তারপর আরও যদি কিছু প্রেস রিলিজ দেখি অন্যান্য দেশের, মিশর, আব্দুল ফাত্তাহ আল সিসি সিসি বলতেছে আমাদের অবশ্যই শত্রুর দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, যেন তারা কোনো আরব রাষ্ট্রকে সমুদ্র থেকে উপসাগর পর্যন্ত বিস্তৃত একটি বিশাল ভূখণ্ডের অংশ হিসাবে না দেখে। তার মানে গ্রেটার ইসরায়েলের কথা বলতেছেন আর কি। তারপর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলতেছে আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আইনটা কে বানাইছে? এরদোগান সাহেব, আন্তর্জাতিক আইনের মাধ্যমে কি বিচার করা সম্ভব? নেতানিয়াহুর উপর তো গণহত্যার অপরাধে মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক আদালত থেকে। ইউরোপের একটা দেশও কি তাকে গ্রেফতার করতে পারছে? কানাডা গ্রেফতার করতে পারছে? সে তো মাসে কয়েকবার আমেরিকা যায়,
আমেরিকা কি তাকে গ্রেফতার করতে পারছে? তাহলে এখানে কিসের আন্তর্জাতিক আইন? একই সাথে বলতেছে, এরদোগান বলতেছে, আমি মনে করি ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ ও অবরোধ প্রয়োগ করা উচিত। অর্থনৈতিক চাপ কীভাবে আসবে? আজকে যদি তুরস্ককে কেউ বলে যে IMF থেকে বা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন সুইফট সিস্টেম থেকে তুরস্ককে বাদ দিয়ে দিলাম, রাতারাতি তুরস্কের অর্থনীতি ধসে যাবে, কোনো লেনদেন করতে পারবে না, বৈদেশিক কোনো লেনদেন করতে পারবে না। ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সুদানি বলতেছেন, কোনো আরব বা ইসলামিক দেশের উপর আক্রমণে সকল দেশের জন্য হুমকি হিসাবে বিবেচনা করার প্রস্তাব করছি। ওই যে গত ভিডিওতে বলছিলাম যে নেটোর মতো করে একটা বাহিনী গঠন করবে। ও নতুন রাষ্ট্রপতি, সিরিয়ার নতুন রাষ্ট্রপতি আহমেদ আল সারা বলতেছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে এবং ইসরায়েল গত 9 মাস ধরে সিরিয়ার বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তার মানে উনি একটু স্মরণ করাই দিতেছেন যে দেখো, আমরা তো 9 মাসে প্রতি সপ্তাহে আক্রান্ত হচ্ছি, কেউ তো এরকম মিটিং টিটিং নিয়ে বসে না, সবাইকে নিয়ে এরকম আলোচনা করে না, একটা ঈদ পুনর্মিলনীর আয়োজন করে না। আজকে কাতারে আক্রমণ করলো, এই জন্য সবাই এসে একটা ঈদ পুনর্মিলনীর আয়োজন করলো। আরও বলতেছি, ইতিহাসে খুব বিরল ঘটনা হলো একজন আলোচককে হত্যা করা আর একজন মধ্যস্থতাকারীকে লক্ষ্যবস্তু বানানো। এটা কি প্রথম নাকি? এর আগে তো ইসরায়েল বহুবার এরকম আক্রমণ করে গেছে, মধ্যস্থতার নাম নিয়ে মধ্যস্থতাকারীদের নেতাদের ডেকে নিয়ে তাদেরকে হত্যা করছে। এরকম ঘটনা তো বহু আছে। আমি এবং সমগ্র সিরিয়ার জনগণ বর্বর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো কাতারের পাশে আছি। সবাই পাশে আছে কাতারের। তো এসব বিবৃতি দেখে আমরা এটাই বুঝলাম যে আরব বিশ্ব বা আমাদের সো-কল্ড মুসলিম বিশ্ব এখানে কিছু করতে পারবে না। ভবিষ্যতে কি হবে যে কাতারে যে আক্রমণ করলো আমেরিকা, এই আক্রমণের একটা সুতা ধরে তাদেরকে বলবে যে তোমরা আমার কাছ থেকে আরও বেশি নিরাপত্তা গ্যারান্টি দাও, তার বিনিময়ে আমাকে ডলার দাও, টাকা দাও। এটা হচ্ছে ট্রাম্পের প্ল্যান। এবং দেখবেন আগামী হয়তো 1 দিন বা 2 দিনের মধ্যে আপনার এরকম একটা নিউজ পাবেন যে কাতারের সাথে আমেরিকা আরও বিশাল আকারে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে, তার বিনিময়ে ওই গাবিটা থেকে একটু দুধ দুয়ে নিবে। এটাই হবে মধ্যপ্রাচ্যে তাদের এটাই স্ট্র্যাটেজি। তো এখানে যদি ঘুরে দাঁড়াইতে হয়, মুসলিম বিশ্বকে যদি নিজে থেকে শক্তি অর্জন করতে হয়, নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা বাড়াইতে হবে, প্রযুক্তির উন্নয়ন করতে হবে, অর্থনীতিকে ঢেলে সাজাইতে হবে। এক মেরু বিশ্ব ব্যবস্থায় যাওয়া যাবে না, বহুমেরু বিশ্ব ব্যবস্থায় নিজেকে মানিয়ে নিতে হবে। ডলার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে, সামরিক শক্তি বাড়াইতে হবে। এছাড়া আর কোনো উপায় নাই। ভবিষ্যতে আরও কঠিন দিন আসতেছে। ধন্যবাদ সবাইকে।